ইয়ার স্টুডেন্টস, এবছর তোমরা 2024-এ যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য তোমাদের গণিত সাবজেক্টের এবিটি এর যে শূন্যস্থান পূরণ ও সত্য মিথ্যা রয়েছে, আজকে আমরা পেজ নম্বর 108 থেকে সেই শূন্যস্থান ও সত্য মিথ্যার অঙ্কগুলো সমাধান করব। দেখে নাও, প্রথমে দেখে নাও শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটা কি দেওয়া আছে। বলা রয়েছে একটি ব্যবসায় এ হচ্ছে 1600 টাকা এক বছরের জন্য, বি 1600 না 16,000 টাকা এক বছরের এবং বি সেখানে 24,000 টাকা কিছু মাস খাটায়। ব্যবসার লাভ তাদের মধ্যে সমভাবে বণ্টিত হলে এর টাকা খেটেছিল ড্যাশ মাস, কত মাস খেটেছিল। তাহলে আমরা ধরে নাও এ এক বছর সে টাকাটা দিয়েছিল, হ্যাঁ এক বছর মানে হচ্ছে কত মাস, 12 মাস। তাহলে এর টাকা কিন্তু এক বছর মানে 12 মাস কেটেছিল। তাহলে এ আর বি এর টাকা সেখানে কিন্তু কিছু বছর মানে কিছু বছর আমরা কিছু মাস, সেখানে আমরা কিছু মাসকে এক্স মাস ধরে নেব, যে বি এর টাকা এক্স মাস সেই ব্যবসার মধ্যে খেটেছিল। তাহলে আমরা কি বলবো, তাহলে এ আর বি এর লভ্যাংশের অনুপাত কত হবে। তাহলে এ আর বি এর লভ্যাংশের অনুপাত হবে, বলেছে সমভাবে বণ্টিত হবে, মানে 1:1, এটা হচ্ছে আমাদের বলা রয়েছে। তো আমরা কি জানি তাদের এ আর বি এর মূলধনের অনুপাত কত হবে, মূলধনের অনুপাত যা হয় তাদের লভ্যাংশের অনুপাতটাও সেম হয়, মানে মূলধনের অনুপাতেই তারা লভ্যাংশের অনুপাতটা ভাগ করে নেয়। তাহলে ওদের মূলধনের অনুপাত কত দেখে নিই। তাহলে এ দিয়েছিল 16,000 টাকা, 16,000 টাকা। তাহলে এর যে 16,000 টাকা ওই ব্যবসার মধ্যে কত দিনের জন্য দেওয়া ছিল, এক বছর মানে 12 মাসের জন্য। তাহলে এই টাকাটা ওর 12 মাস নিযুক্ত ছিল। এবার বি এর মূলধন কত হবে, বি এর মূলধন হচ্ছে কত ছিল, 24,000 টাকা, 24,000 টাকা। আর এই 24,000 টাকা বি কত দিনের জন্য রেখেছিল, কিছু মাস বলতে আমরা এক্স মাস ধরে নিলাম, ঠিক আছে। এবার এই যে মূলধনের অনুপাতটা এলো আমাদের এ আর বি এর মূলধনের অনুপাত, আর এই মূলধনের অনুপাতে তারা কিন্তু লভ্যাংশটাকে ভাগ করে নেবে। তাহলে এই মূলধনের অনুপাতটাই হবে তাদের লভ্যাংশের অনুপাত। তাহলে লভ্যাংশের অনুপাত কত ছিল, 1:1, যেহেতু তারা সমভাবে সেই টাকাটা বন্টন করবে। এবার আমরা এখানে একটু ক্যালকুলেশন দেখে নেব। তাহলে আমরা সেই যে এক্স মাসটা ধরলাম, যে বি সেখানে এক্স মাস টাকায় রেখেছিল, সেটা এক্সটা বের করব। তাহলে এখানে ক্যালকুলেশনটা দেখে নাও। আচ্ছা, প্রথম এখানে কত ছিল, 3টে জিরো, এখানেও 3টে জিরো, ক্যান্সেল করে দাও অনুপাতের ক্ষেত্রে। তাহলে 16 × 12 = 24 × x হয়ে গেল 1:1। আচ্ছা, এই অনুপাতের ক্ষেত্রে অনুপাতের ক্ষেত্রে 3টে জিরো চলে গেছে। এবার চলে আসো, অনুপাত মানে ভাগ জানো তোমরা, 16 × 12 এটা প্রথম, আর বাই হচ্ছে 24 × x হবে 1/1। তাহলে এখানে কেটে দাও, 12 2 24 কেটে দিলাম, 2 8 16 কেটে দিলাম। তাহলে কত হলো, এবার কর্নার গুণ করে দাও, তাহলে 8/x হবে 1/1 মানে হচ্ছে 1। তাহলে হচ্ছে x × 1 আর 8 × 1, তাহলে x এর মানটা আমাদের বেরিয়ে গেল। তাহলে x হচ্ছে, আমরা কি বলেছিলাম যে বি কিছু মাসের জন্য যে টাকাটা রেখেছিল 24,000, সেটা হচ্ছে আমাদের x, সেটা হচ্ছে আমাদের 8 মাস। তাহলে বি এর মাস কত হবে, 8 মাস। তাহলে এখানে ড্যাশ কত বলেছে তোমাদের, বি এর টাকা খেটেছিল কয় মাসের জন্য, তাহলে উত্তর হবে 8 মাসের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে কোশ্চেন নম্বর 1। এবার চলে আসো কোশ্চেন নম্বর 2 কি বলেছে, যে একটা দেখো 2x² - 3x + k = 0, এই সমীকরণটির বীজদ্বয়ের যোগফল ও গুণফলের মান সমান হলে k এর মান কত হবে। তাহলে দ্বিঘাত সমীকরণটা লিখে নাও, 2x² - 3x + k = 0। তাহলে আমরা ধরলাম বীজ দুটো, একটা হচ্ছে আলফা আর একটা বিটা, ঠিক আছে। তাহলে এই যদি আলফা বিটা হয়, তাহলে বীজ দুটোর সমষ্টির ফর্মুলা তোমরা সবাই জানো, আলফা + বিটা = কি হয়, -b/a। তাহলে এখানে দ্বিঘাত সমীকরণের প্রথম x² এর সহগটা হচ্ছে a, এটা a জানি, আর x এর সহগ যেটা আছে সেটাকে b, আর এই কনস্ট্যান্টটাকে আমরা c ধরি। তাহলে এটা হচ্ছে ফর্মুলা কি, -b/a। তাহলে b এর ভ্যালু কত, -3/a এর ভ্যালু কত, a মানে 2। তাহলে উত্তর হয়ে গেল 3/2। তাদের সমষ্টিটা হচ্ছে 3/2। আর ওই বীজ দুটোর গুণফল আলফা বিটা কত হবে, ফর্মুলা হচ্ছে c/a। তাহলে c এখানে k আর a হচ্ছে 2। তাহলে আলফা বিটা মানে গুণফলটা হচ্ছে k/2। কিন্তু শর্তানুসারে কি বলেছিল, যে যোগফল ও গুণফল সমান হবে, তার মানে
আলফা প্লাস বিটা ইকুয়ালস টু আলফা বিটা। এবার আলফা প্লাস বিটার মানটা কত হচ্ছে 3/2, আর আলফা বিটা হচ্ছে k/2। তাহলে এখানে 2 2 ক্যান্সেল হয়ে গেল, দেয়ারফর k ইকুয়ালস টু হচ্ছে আমাদের কাছে 3। তাহলে ড্যাশে কি বলেছে, k এর মান কত হবে, তাহলে k এর মান হবে আমাদের 3। কিন্তু তোমরা উত্তরটা দেখবে, এখানে উত্তরটা কিন্তু ওরা 9/2 দেওয়া রয়েছে। হ্যাঁ, তো ওদের উত্তরটা একটু ভুল রয়েছে। 9/2 কখন সম্ভব হবে, যদি এটা 2 না দিয়ে 3 দেওয়া হতো এখানে, তাহলে কিন্তু ওদের উত্তরের সাথে মিলতো। তাহলে যেহেতু এখানে 2 দেওয়া আছে, তাহলে ওই হিসাবে k এর মানটা কত 3 হবে। একটু দেখে নেবে তোমরা। এবার হচ্ছে পরের কোশ্চেনটা দেখে নাও, কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, যে cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার বিটা ইকুয়ালস টু 1 হলে আলফা প্লাস বিটার মান কত হবে, আর আলফা আর বিটার মানটা 0 আর 90 এর মধ্যে রয়েছে। খুবই ইজি অঙ্ক, দেখে নাও। cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার বিটা ইকুয়ালস টু 1। আচ্ছা, এখানে খুব ভালো করে দেখো তো, আমরা জানি cos 0-তে 1 হয় আর cos 90-তে 0 হয়। তাহলে আমরা যদি আলফাটাকে 0 ধরি, তাহলে cos স্কোয়ার আলফা কত হয়ে গেল 1, আর বিটাটাকে আমরা ধরলাম 90 ডিগ্রি, তাহলে cos বিটাটা কত হবে 0। ঠিক আছে, তাহলে 1 প্লাস 0 ইকুয়ালস টু 1, তার মানে ডান পক্ষ আর বাম পক্ষ সেম হচ্ছে। তাহলে আমরা একটা ভ্যালু আলফার 0 নিব, আর বিটার একটা ভ্যালু কিন্তু আমরা 90 নিতেই পারি। তাহলে অতএব আলফা বিটা কত হবে, আলফা প্লাস বিটা নিয়ে নাও 0 প্লাস 90, তাহলে উত্তর হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে কি বলেছিল, আলফা প্লাস বিটার ভ্যালু কত হবে ড্যাশ, তাহলে ড্যাশের জায়গায় তোমাদের কত দেবে 90 ডিগ্রি। চলে আসো কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, কোনো বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 90 ডিগ্রি হলে চতুর্ভুজটি ড্যাশ হবে। খুবই সহজ অঙ্ক, দেখে নাও। এটা একটা বৃত্ত, এর ভেতরে বলেছে একটি চতুর্ভুজ রয়েছে, কিন্তু যার একটি কোণ 90 ডিগ্রি, যার বলছে একটি কোণ 90 ডিগ্রি। তাহলে একটা কোণ 90 ডিগ্রি যদি এইভাবে আমরা আঁকতে পারি, ঠিক আছে, একটা কোণ 90 ডিগ্রি, এই যে একটা 90 ডিগ্রি, তাহলে এটা কোণ 90 ডিগ্রি হলে যে চতুর্ভুজটা কমপ্লিট করলে এইটাও কোণ 90 ডিগ্রি হবে, এটা 90 হলে এটা 90 হবে, এটা 90 হবে। তাহলে এই চতুর্ভুজটা একটি কিরকম দেখতে হচ্ছে, আয়তক্ষেত্রের মতো দেখতে হচ্ছে। ঠিক আছে, এটা বর্গক্ষেত্র হতে পারে, যদি চারটে বাহু সমান হয়ে যায় তাহলে এটা বর্গক্ষেত্র হবে, যেহেতু চারটে বাহু বিপরীত বাহুগুলো এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, তাহলে এটা আয়তক্ষেত্র। আর চারটে বাহু সমান হয়ে গেলে এটা বর্গক্ষেত্রও হতে পারতো। চলে আসো, তাহলে উত্তরটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র দিলেই হবে। এবার চলে আসো 5 নম্বর। 5 নম্বর কি বলেছে, যে একটি নিরেট গোলক ও একটি নিরেট শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান। আচ্ছা, একটি আমরা গোলক এঁকে নিই আর একটা আমরা শঙ্কু এঁকে নিই। ঠিক আছে, আচ্ছা, এই দুটো হচ্ছে নিরেট, মানে একদম শক্ত হার্ড রয়েছে। তাহলে এটা হচ্ছে শঙ্কু, শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে আর, আর উচ্চতা হচ্ছে এইচ। আর এটা হচ্ছে গোলক, গোলকটার ব্যাসার্ধ কিন্তু বলেছে আর বলেছে। তাহলে গোলকটার ব্যাসার্ধ আর শঙ্কুর ব্যাসার্ধ কিন্তু সেম। আবার পরে বলেছে শঙ্কুটির উচ্চতা গোলকটির ব্যাসার্ধের সমান হলে, তাহলে এইচ ইকুয়াল টু আর, এটা বলেছে সমান হলে, তাহলে একটা সমান হলে তাদের আয়তনের অনুপাত কত হবে। আচ্ছা, গোলকের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আয়তন কত হবে, তোমরা গোলকের আয়তন জানো 4/3 পাই আর কিউব। আচ্ছা, শঙ্কুর উচ্চতা এইচ ধরেছি, ব্যাসার্ধ আর, তাহলে শঙ্কুর আয়তন কত হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এবার শর্তটা কি বলেছে, যে এইচ ইকুয়ালস টু আর হবে। এইচ এর জায়গায় তাহলে আর বসিয়ে দাও, তাহলে 1/3 পাই আর, এইচ এর জায়গায় আর বসিয়ে দিলে আর 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 স্কোয়ার গুণ করলে আর কিউব হয়ে গেল। তাহলে এটা হচ্ছে গোলকের আয়তন, এটা শঙ্কুর আয়তন, তাহলে অনুপাত করে দাও 4/3 পাই আর কিউব ইস টু 1/3 পাই আর কিউব। তাহলে সব কেটে গেল, এটা কেটে গেল, 3 3 কেটে গেল, তাহলে 4:1, তাহলে উত্তর হয়ে যাবে তোমাদের 4:1। ঠিক আছে, কত সহজে করতে পারছো। চলে আসো কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 দেখে নাও কি বলছে, 16 15 17 16 15 x 9 19 এদের যদি সংখ্যাগুলোর মান হচ্ছে 15। আচ্ছা, দেখে নাও 16 15 17 16 15 x 19, তাহলে এদের সংখ্যাগুরু হচ্ছে বলা হচ্ছে কোশ্চেনে 15, তাহলে x এর মান কত,
তাহলে মনে রাখবে যে এরকম রাশি তথ্য দেওয়া থাকলে সংখ্যাগুলো খুব সহজে বের করতে পারবে। এই রাশি তথ্যের মধ্যে এই যে সংখ্যাগুলো আছে এর মধ্যে দেখবে যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার রয়েছে সেটাই হচ্ছে ওই রাশি তথ্যগুলোর রাশিগুলির সংখ্যাগুলোর মান। তাহলে এখানে গুণ, এখানে দেখি 16 কটা আছে, 16 কতবার আছে 1 2 বার। 15 কতবার আছে, 15 হচ্ছে 1 2 বার 2 বার। 17 কটা আছে, একটা আছে। 16 কটা আছে, একটা আছে। 19 কটা আছে, একটা আছে। হ্যাঁ, সব বের করে নিলাম। আচ্ছা, এক্স এর মান ওরা বলেছে এক্স হচ্ছে সংখ্যাগুলোর মান, সেটা হচ্ছে 15। ঠিক আছে, কেন এক্স এর মান 15 হবে? এই যে এক্স, এখানে যে এক্স আছে, এক্সটা আমাদের কত হলে এর সংখ্যাগুলোর মান হয়ে যাবে 15। তাহলে এক্স এর মান যদি আমরা এখানে 15 দিয়ে দিই, তাহলে ঠিক আছে 15 দিয়ে দিই, তাহলে 15 কটা হবে 1 2 3, তাহলে 15 এখানে একটা প্লাস অ্যাড হয়ে যাবে, মানে 3টে হয়ে যাবে। তাহলে হচ্ছে 15 ম্যাক্সিমাম বার, এই যে এখানে আছে সব থেকে বেশি বার কিন্তু 15 আছে। কতবার? 3 বার আছে। ঠিক আছে, তাহলে উত্তর কত হয়ে যাবে? এক্স এর মান হচ্ছে আমাদের এখানে 15 হয়ে যাবে। এবার চলে আসো কোশ্চেন নাম্বার 3, সত্য মিথ্যা বলতে বলেছে। কি বলেছে প্রথম প্রশ্নটা দেখাও, সুদের পর্ব 6 মাসের পরিবর্তে 1 বছর হলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বৃদ্ধি পাবে? না, কখনোই বৃদ্ধি পাবে না। ঠিক আছে, সমান থাকবে। চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা কি থাকবে? সমানই থাকবে। 6 মাসের মানে কোয়ার্টারলি না দিয়ে ওটা ইয়ারলি দিচ্ছে, তাতে কি হয়েছে? অসুবিধা নেই। তাহলে এটার কি হচ্ছে? সত্য হবে না, এটা মিথ্যে বলেছে। হ্যাঁ, পরিবর্তিত বা বৃদ্ধি পাবে না, একই থাকবে। পরের নম্বর কোশ্চেনটাতে চলে আসুন, 2 নম্বর। বলেছে A/B = C/D। A/B = C/D হলে প্রতিটি অনুপাত কত হবে? A² + C² / B² + D²। আচ্ছা, দেখে নি কি বলছে। আচ্ছা, A/B = C/D দিয়েছে, তো তাহলে এটাকে আমরা এইভাবে ভেঙে লিখতে পারবো, A/B = C/D। আচ্ছা, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, A/C = B/D। সিটা বি এর জায়গায় চলে এলো, বিটা ডি এর জায়গায় চলে, সি এর জায়গায় চলে এলো। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা কি বলতো এভাবেও করতে পারি যে দুটোকে স্কোয়ার করে নিতে পারি, স্কোয়ার করে যোগ করে দেয়, স্কোয়ার করে নিই, তাহলে এটা A² হয়ে গেল, এটা C² হয়ে গেল, এটা B² হয়ে গেল, এটা D² হয়ে গেল, আর যোগ করে দিলাম। এটা কি পদ্ধতি বলবো? বর্গ করে যুক্ত করা হলো, এটা সংযোজন প্রক্রিয়া। এটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া। তার মানে কি হচ্ছে A/B = C/D হলে ওটাকে আমরা A² + B² / C² + D² লিখতে পারছি। ঠিক আছে, C² + D²। এখানে একটি কোথাও ভুল করেছি, A/B আর একটা আছে C/D রয়েছে, তো তাহলে সিটা আমরা কি করলাম? বি এর জায়গায় নিয়ে আসলাম, বিটা কোথায় নিয়ে গেলাম? ডি এর জায়গায় নিয়ে আসলাম। আচ্ছা, নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না। এটা তোমাদের কোশ্চেন থাকলে এটাও ঠিক হতো, কিন্তু আমরা এখানে কিছু চেঞ্জ করেছিলাম, তো বলছে চেঞ্জ না করলেও হবে। এটাকে আমরা সরাসরি এইভাবেও দেখতে পারবো যে A² / B² = C² / D²। তারপরে সংযোজন ইউজ করে দেবো, A² + C² / B² + D²। সংযোজন প্রক্রিয়া করলে এটা চলে আসবে। তার মানে এটা সত্য রয়েছে। তার মানে কি হচ্ছে এই অনুপাতটার প্রতিটি অনুপাত এর সাথে সমান হবে, তার মানে এটা সত্য। চলে আসা কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 বলেছে একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 3 গুণ হলে, একটা লম্ব বৃত্তাকার চোঙ নিয়ে নাও, এই যে এটা হচ্ছে লম্ব বৃত্ত, যার উচ্চতাটা h ধরে নাও আর ব্যাসার্ধটা r ধরে নাও। তাহলে এর কি বলেছে? একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 3 গুণ। আচ্ছা, ব্যাসার্ধ r থেকে 3 গুণ করে দেওয়া হয়েছে, এইরকম উচ্চতা একই আছে কিন্তু ব্যাসার্ধ চেঞ্জ করে দিয়েছে, 3r করে দিয়েছে। তাহলে কি বলেছে? 3 গুণ করা হলে 3 গুণ বক্রতল, তাহলে বলছে তার বক্রতলের ক্ষেত্রফল নাকি 3 গুণ হবে। দেখি সত্য না মিথ্যা। তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল কত হবে? তোমরা সবাই জানো ফর্মুলা, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা 2 পাই r h, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এই চোঙটার বক্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে? 2 পাই r h। তাহলে এর বক্রতল হবে 2 পাই r, r তো হবে না, এখানে 3r হবে, 2 পাই × 3r × h। তাহলে হচ্ছে এই 3টাকে বাইরে বের করে দিই, তাহলে 3 × 2 পাই r h। তাহলে আগে ছিল 2 পাই r h,
এখন কি হচ্ছে, ওর তার সাথে একটা 3 অ্যাড হয়েছে, মানে আগের বক্রতলের ক্ষেত্রফল যা ছিল এখন কিন্তু 3 গুণ বেড়ে গেছে। তার মানে এটা কি বলেছে, 3 গুণ একদম সত্য বলেছে। চলে আসো কোশ্চেন নম্বর 4। কি বলেছে, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শ বিন্দুটি তাদের কেন্দ্রের সংযোজক রেখার উপর অবস্থিত হবে। অবশ্যই দেখানো, এটা একটা বৃত্ত আর এটাকে যদি আরেকটা বৃত্ত এইভাবে টাচ করে তাহলে তাদের সংযোজক বিন্দুটা এটা, তাহলে এই কেন্দ্র বিন্দুর সঙ্গে এটা যুক্ত করলে একই সরলরেখার মধ্যে চলে আসবে। বৃত্ত দুটো বাইরে ছিল, বৃত্ত দুটো যদি ভেতরে হতো, বৃত্ত দুটি যদি এইভাবে ভেতরে থাকে তাহলে তাদের কেন্দ্রবিন্দু আর সংযোগ বিন্দু কিন্তু একই দিকে একই সরলরেখার উপর অবস্থিত হবে। তাহলে এটাও সত্য বলেছে। ঠিক আছে, যে কেন্দ্র সংযোজক রেখার উপরে অবস্থিত হবে, কেন্দ্রের সঙ্গে যুক্ত করলে যে রেখাটি হবে তার উপরেই অবস্থিত হবে। এবার চলে আসো 5 নম্বর। কি বলেছে, একটি ঘূর্ণায়মান রশ্মি ঘড়ির কাঁটার অভিমুখে ঘুরলে ধনাত্মক কোণ তৈরি করে। ভালো করে মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা একটা রশ্মি ধরে নাও, এটা হচ্ছে মূল ঘূর্ণায়মান রশ্মি এটা। ঠিক আছে, তাহলে এই ঘূর্ণায়মান রশ্মিটা, আচ্ছা ঘড়ির কাঁটার দিক বলতে এইরকম, ঘড়ি কি হচ্ছে এইভাবে চলে টিক 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 করে এইভাবে, তাহলে ঘড়ির কাঁটার দিকে মানে এই দিকে, আর ঘড়ির কাঁটার বিপরীত হচ্ছে এদিকে। তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি এরকম রেখাটা এইভাবে করে ঘুরতে থাকে তাহলে কিন্তু ঋণাত্মক হয়, ঋণাত্মক। হ্যাঁ, আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে ঘড়ির এদিকে চলছে কিন্তু উপরের দিকে যদি এই বরাবর যায় এই বরাবর যায় এই বরাবর, তাহলে কিন্তু হবে ধনাত্মক, ধনাত্মক। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছিল যে ঘূর্ণমান রশ্মিটি ঘড়ির কাঁটার অভিমুখে ঘুরলে ধনাত্মক কোণ পায়, ঘড়ির কাঁটার অভিমুখে হলে ঋণাত্মক হয় জানি আমরা, তাহলে এটা ওরা মিথ্যা বলেছে, মিথ্যে। ঠিক আছে, মিথ্যে। এবার চলে আসো লাস্ট কোশ্চেনতে। এবার লাস্ট কোশ্চেন হচ্ছে 5। কি বলেছে, পি পি মাইনাস 3 এবং 7, একটা দিয়েছে পি আর একটা পি মাইনাস 3 আর একটা হচ্ছে 7, এই তিনটে সংখ্যার গড় বলে দিয়েছে 6। তাহলে পি এর ভ্যালু কত হবে? তাহলে গড় আমরা কি জানি, তিনটাকে যোগ করে দিব আর বাই তিনটে সংখ্যা আছে মানে 3 দিয়ে ভাগ, আর এদের গড়টা কত হয়ে যাবে 6। তো এখান থেকে পি বের করতে হবে। পি পি হচ্ছে 2p, আর এই দুটোকে বিয়োগ করলে হচ্ছে +4, আর এটাকে গুণ করলে 18। তাহলে 2p ইকুয়ালস টু 18 থেকে 4 বাদ দিলে কত হয় তোমাদের 14, আর অথবা p ইকুয়াল টু হবে 14/2 মানে হচ্ছে 7। তো অতএব p এর মান কত গেল 7। তাহলে এখানে কি বলেছিল, p এর মান নাকি 5 হবে, গড় যদি 6 হয় p এর মান 5 হবে, তাহলে এটা কি হচ্ছে মিথ্যা, উত্তর হবে 7। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে আমরা খুব তাড়াতাড়ি একটু 108 পেজের সত্য মিথ্যা এবং শূন্যস্থানের অঙ্কগুলো সলভ করলাম। এর পরের ভিডিওতে আমরা আবার সেই এমসিকিউ এবং সত্য মিথ্যা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, এবং যদি তোমাদের আরও কোনো টপিক বুঝতে অসুবিধা হয় বা মনে হয় যে স্যারের কাছে বুঝে নিলে ভালো হবে তাহলে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো চলো সবাইকে টাটা।